নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। আপনাদের সঙ্গে আমি বিশাখা। বাংলায় একটা প্রবাদ রয়েছে, মানিকে মানিক চেনে, রতনে রতন। আচ্ছা, মানিক এই শব্দটা শুনলে আপনার ঠিক কি মনে হয়? মানিক শব্দটা শুনলে ঠিক কি মনে হয়? মণিমাণিক্যের কথা? মা আদর করে ছেলেকে ডাকেন সোনা মানিক। আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতিতেও তো মানিকের ছড়াছড়ি। তবে সেই সমস্ত মানিককে ছাপিয়ে গেছে আজকের মানিক। এ মানিক যেন কালা রত্ন, তার গায়ে লেগে দুর্নীতির কাদা। ইনি একাধারে শাসক দলের বিধায়ক, অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান। এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত বড় দুর্নীতির অভিযোগ সামনে এলো, সেই দুর্নীতির ঘটনায় অন্যতম মাস্টার মাইন্ড তিনি। তার বিরুদ্ধে অভিযোগও তো ভুরি ভুরি রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি যে 172 পাতার চার্জশিট জমা দিয়েছে, তাতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, একের পর এক বিস্ফোরক অভিযোগ। আর সেই দুর্নীতিতে জড়িয়ে মানিক ভট্টাচার্য। অন্তত পার্থ মানিকের হোয়াটসঅ্যাপ মেসেজ তো তেমনই ইঙ্গিত করছে, তেমনই কথা বলছে। ঠিক কি কি রয়েছে মানিকের কারনামা দেখুন। প্রায় 500-র বেশি বেসরকারি বিএড কলেজে প্রতি পড়ুয়া, মনে রাখবেন, প্রতি পড়ুয়া পিছু 500 টাকা করে আদায় করতেন মানিক। কোভিড পর্বেও ছাড় দেওয়া হয়নি, সেই 500 টাকা করে দিতে হয়েছে। এবং পড়ুয়ারা যারা দিতে পারেননি, বেসরকারি বিএড কলেজগুলো সেই টাকা তাদের হয়ে, অর্থাৎ তাদের মাথা পিছু 500 টাকা যারা দিতে পারেনি, সেগুলো কলেজ কর্তৃপক্ষ নিজেরাই দিয়েছে। টাকা না দিলে হুমকি দেওয়া হতো। নদিয়ার চেয়ারম্যানকে ফাঁকা সাইন করা মাস্টারশিট জমা দিতে নির্দেশ দেন তিনি। ইন্টারভিউয়ের কোনো নম্বর লিখতে বারণ করা হয়েছে। আচ্ছা বলুন তো, এই আমরা ডেটাগুলো তুলে ধরলাম, এর মধ্যে থেকে হিসেবটা একবার ভেবে দেখুন। প্রতি স্টুডেন্ট পিছু বিএড কলেজে, বেসরকারি বিএড কলেজে প্রতি স্টুডেন্ট পিছু যদি 500 টাকা করে নেওয়া হয়, কোভিড পর্বেই বেসরকারি বিএড কলেজ থেকে ঠিক কত টাকা উঠেছে? ইডির চার্জশিট বলছে 500-র বেশি বেসরকারি বিএড কলেজ রয়েছে। ছাত্র পিছু নেওয়া হতো 500 টাকা করে। গড়ে যদি প্রতি কলেজে 200 ছাত্রও ধরা হয়, তাহলে কলেজগুলি থেকেই আদায় হয়েছে 5 কোটিরও বেশি টাকা। ভাবুন, এই যে মাথা পিছু 500 টাকা করে আদায় হয়েছে, তাতেই 5 কোটির বেশি টাকা কলেজের মধ্যে থেকে উঠে এসেছে। ইডির এই চার্জশিট নিয়ে কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শোনাবো। আরে এরা কেউ নয়, পার্থকেষ্ট মানিকরা চুনোপুটি, সব খেয়েছে হয়েছে। দুর্নীতি, তার কাগজপত্র, ওয়েমার্কশিট, সাদা খাতায় জমা করা, ফেল করা, পাশ করা, এবং তাই নিয়ে একটা দুর্নীতির চক্র হওয়া, সেই অনুযায়ী অনুমোদন, সেই অনুযায়ী প্রস্তাব, সেই অনুযায়ী অনুপ্রেরণার যে দাপট, সব চলছে। শিক্ষামন্ত্রী সহ যারা শিক্ষা দপ্তরের বড় আধিকারিক, বাকিরাই বা বাদ যাচ্ছে কেন? এদের সবার পিছনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। অনিয়ম বেনিয়ম কিছু হলে কোর্ট আদালতে সেটা গেলে পড়ে বিচারকদের দেখার দায়িত্ব, এবং বিচারকরা যথাযথভাবে সেটা তাদের মাইন্ড অ্যাপ্লাই করে রায় দেবেন, সেই অনুযায়ী দেখা হবে। এই যে তার কারনামা, মানিক ভট্টাচার্যের কারনামা নিয়ে বিভিন্ন পলিটিশিয়ান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী তারা কি বলছেন আমরা তো শুনলাম। কিন্তু যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা উঠে এসেছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে ঠিক কি বলা হয়েছে দেখুন। এখানে পার্থকে নালিশ করা হচ্ছে, মানিক ভট্টাচার্য যাতাভাবে টাকা তুলছে। এবং এই যে জনৈক ব্যক্তি, তার কথা শুনলে আপনি মোটামুটিভাবে একটা আন্দাজ করতে পারবেন যে তার রাজনৈতিক কোনো তার আইডেন্টিটি আছে কিনা, সেটা আমরা পুরোটা বলি। বেসরকারি বিএড কলেজের থেকে টাকা তোলা হচ্ছে, যাতাভাবে মানিক ভট্টাচার্য টাকা তুলছে, পড়ুয়া পিছু 500 করে নিচ্ছেন বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়কে করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। কোভিড পর্বেও টাকা নেওয়া হচ্ছে। ভাবুন, কোভিড পর্বেও টাকা নেওয়া হচ্ছে। পড়ুয়ারা না পারলে কলেজ কর্তৃপক্ষ টাকা দিচ্ছে। পড়ুয়ারা যদি ওই পরিস্থিতি টাকা দিতে না পারে, নদিয়ার চেয়ারম্যানকে নির্দেশ দেন। কে নির্দেশ দেন? মানিক ভট্টাচার্য। ফাঁকা সাইন করা ডকুমেন্ট মাস্টারশিট জমা দিতে, অর্থাৎ ফাঁকা জমা দিতে হবে মাস্টারশিট। ইন্টারভিউ কোনো নম্বর লিখতে বারণ করছে, এই কথা বলছেন এই জনৈক ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়কে। আবার ও টাকা নিয়ে করবে, আবার কেস হবে।
এই বিস্ফোরক কথা একটার পর একটা শব্দ যদি ধরেন, প্রত্যেকটা বিস্ফোরক শব্দ, আবার পার্টি খাস্তা হবে। ভাবুন, এই জনৈক ব্যক্তি বলছেন আবার পার্টি খাস্তা হবে, এই কথাটা বলা হচ্ছে। এখান থেকেই আপনি বুঝতে পারবেন। প্লিজ এটা দেখুন, বলছেন এই জনৈক ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়কে মানিক ভট্টাচার্য যাতাভাবে টাকা তুলছে। তাহলে বিষয়টা অত্যন্ত পরিষ্কার যে এখানে এই জনৈক ব্যক্তি যিনি বলছেন আবার পার্টি খাস্তা হবে, আবার পার্টি কি হবে, সেই পার্টি সম্পর্কিত এই ব্যক্তি তিনি যথেষ্ট কনসার্ন। তিনি কোথাও গিয়ে বলছেন আবার পার্টি খাস্তা হবে। তিনি জানেন, এই জনৈক ব্যক্তি জানেন যে মানিক ভট্টাচার্য কিভাবে টাকা তুলছেন, কিন্তু পার্টির লোকজন তারা এই পার্থ চট্টোপাধ্যায়কে যখন ইডি গ্রেফতার করে, তারপর যেন তারা আকাশ থেকে পড়েছিলেন। তারা ভাবতেই পারেননি যে পার্থ চট্টোপাধ্যায় এই কাজ করেছেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এক মন্ত্রিসভায় কাজ করেও তো তারা ভাবতে পারেননি যে পার্থ চট্টোপাধ্যায় এই জাতীয় একটা কাজ করে থাকতে পারেন, তার এরকম একটা দুর্নীতির পরিসরের জায়গা রয়েছে। তারা সেই সময় কি বলেছিলেন হেভিওয়েটরা, শুনুন। আমি লজ্জিত পার্থ চ্যাটার্জি যা করেছেন। আমি এই পার্থ চ্যাটার্জিকে চিনতাম না। এই আচরণ তৃণমূল কংগ্রেস কখনোই সমর্থন করে না এবং আমরা সেটা বারবার করে বলেছি। কিন্তু তার মত এই নয় যে তৃণমূল কংগ্রেস করা অর্থাৎ সবাই চোর হয়ে গেলাম। জুলাই আমাদের সমাবেশ হলো, 22শে জুলাই আপনি দেখুন, 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হলো। 22শে জুলাই কেন, 23শে জুলাই না কেন, 24শে জুলাই না কেন? এই যে আজকে এত বড় সমাবেশ, আপনি আমার থেকে লিখে রাখুন 4-5 দিনের মধ্যে আবার কিছু একটা করবে। তার কারণ রাজনৈতিকভাবে লড়ার ক্ষমতা নেই। দিল্লিতে চুরি করে বসে আছে আর এখানে সিবিআই কে লাগিয়েছে। টোটালটাই নাটক, টোটালটাই মিথ্যে। এই যে অভিষেক বললো না 21শে জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে। দেখে নেবো আমরা কেসে কি আছে বলে আমি কিছু বলছি না এখন। এতো গেল একটা অংশ, আরো একটা অংশ খোলসা করছি। দুটো মেসেজ, পার্থ ও মানিকের দুটি মেসেজ। একটা মেসেজ 28শে ডিসেম্বর রাতে মানিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেন, 10 মিনিট দিন কাল বাড়ি যাব, স্টেট মিটিং নিয়ে কথা বলতে। পার্থ তার উত্তরে লেখেন ওকে। আরেকটি মেসেজ 10ই জানুয়ারি 2021, মানিক পার্থকে লেখেন ইন্টারভিউ স্টার্টেড অল ওভার দ্য স্টেট। পার্থ তার উত্তরে লেখেন TKS, অর্থাৎ থ্যাঙ্কস। এই আলোচনায় আরো এগোবো, তবে তার আগে একটা প্রতিবেদন দেখবো, তারপর বিস্তারিত আলোচনা। দেখুন প্রতিবেদন। আপনার শরীর কেমন আছে? আপনার শরীর কেমন আছে? শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক রহস্যের খোলসা হচ্ছে। সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। ইডির চার্জশিটে ছত্রে ছত্রে একের পর এক দুর্নীতির অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি যে চার্জশিট পেশ করেছে সেই চার্জশিটে মানিক ও পার্থর মেসেজ বিনিময়ের প্রসঙ্গ উঠে এসছে। কি রয়েছে ওই চার্জশিটে? পার্থ চট্টোপাধ্যায়কে মানিকের মেসেজ। মানিক, টেট মিটিং নিয়ে কথা বলতে 10 মিনিট দিন, কাল বাড়ি যাব। পার্থ ওকে। শুধু তাই নয়, জৈনিক এক ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়কে মানিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে লেখেন মানিক ভট্টাচার্য যা তাভাবে টাকা তুলছে। বেসরকারি বিএড কলেজের পড়ুয়া পিছু 500 টাকা করে নিচ্ছেন। কোভিড পর্বেও টাকা নেওয়া হয়েছে। পড়ুয়ারা না পারলে কলেজ কর্তৃপক্ষ টাকা দিচ্ছে। নদিয়ার চেয়ারম্যানকে নির্দেশ দেন ফাঁকা সাইন করা ডকুমেন্ট মাস্টারশিট জমা দিতে। ইন্টারভিউয়ে কোনো নম্বর লিখতে বারণ করা হয়েছে। আবারও টাকা নিয়ে করবে, আবারও কেস হবে। এবার পার্টি খাস্তা হবে। প্লিজ এটা দেখুন। এদিকে যখন মানিক পার্থ মেসেজের এই ছবি, তখন অন্যদিকে ইডির জেরায় অর্পিতার স্বীকারোক্তি তিনি পার্থর সঙ্গে সিঙ্গাপুর, ব্যাংকক, গোয়াতে ভ্রমণে গিয়েছিলেন। অপা ইউটিলিটি সার্ভিস নামে সংস্থার নথিতে নিজের স্বাক্ষর চিহ্নিত করেছেন পার্থ। চার্জশিটে ইডির দাবি, পার্থ ঘনিষ্ঠ মনোজ জৈন তাদের জানিয়েছেন
কালো টাকা লুকোতে বিভিন্ন ভুয়ো সংস্থা তৈরি করেন পার্থ এবং সেই সব সংস্থায় পার্থ নিজেই ডিরেক্টর পদে নিয়োগ করতেন। সব মিলিয়ে কার্যত স্পষ্ট হতে চলেছে এই দুর্নীতির জাল বিছানো ছিল আগা থেকে গোড়া পুরোটা জুড়েই। এখন দেখার আর কি তথ্য সামনে উঠে আসে। রিপাবলিক বাংলা। এ তো গেল দুর্নীতির একটা পার্ট, আর অন্য পার্টে অপার রহস্য। সেখানে কি দেখা যাচ্ছে? পার্থ অর্পিতার একসঙ্গে ভ্রমণের কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। ইডির জেরায় অর্পিতা জানিয়েছেন বেশ কয়েক বছর আগে একসঙ্গে বিদেশে যান তারা। সিঙ্গাপুর এবং ব্যাংকক গিয়েছিলেন পার্থ অর্পিতা। সমস্ত খরচ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার সঙ্গে গোয়াতেও গিয়েছেন পার্থর কাছেও এই বিষয়ে জানতে চেয়েছিল ইডি। পার্থ জানান বন্ধু সহকর্মীদের নিয়ে একাধিক জায়গায় তিনি গিয়েছেন। এখানেই বলে রাখা ভালো, গ্রেফতার হওয়ার পরপরই অর্পিতাকে চিনতেই পারেননি, চিনতে অস্বীকার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আমরা জানি সেই দিনটা আজও আমাদের মনে আছে। তাকে 28 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারপর যখন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর যখন ক্যামেরার সামনে তিনি বললেন অর্পিতা মুখোপাধ্যায়কে তিনি চেনেনই না, তিনি অস্বীকার করেছেন। তারপর অনেক জল গড়িয়েছে সেই 23শে জুলাইয়ের পর থেকে। কিন্তু তারপর আমরা যেটা দেখেছি যে সেখানেই কিন্তু শুধুমাত্র একের পর এক ঘটনা নয়, সেখানেই শুধুমাত্র সেই ঘটনাবলী থেমে যায়নি। তার সঙ্গে জড়িত আরো অনেকে, রাম বিষ্ণু, ছোট বড় মাপের নানা ব্যক্তি, নানা প্রভাবশালী, এমনকি ছোটখাটো বহু ব্যক্তি। একজন রং মিস্ত্রি থেকে একজন কিভাবে দুবাইতে হোটেল খুলে ফেলেছিলেন এই শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির টাকাতেই, সে ছবিও আমরা দেখেছি। সেই গল্প আমরা জানি। তার প্রত্যেকটা তদন্ত চলছে, তার প্রত্যেকটা সিবিআই ইডি তদন্ত চালাচ্ছে। হাইকোর্টের পর্যবেক্ষণ রয়েছে। হাইকোর্ট এখনো পর্যন্ত একটার পর একটা দিন গেছে। যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন, যখন অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন, তার আগে থেকেই হাইকোর্ট বলে আসছে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি হয়েছে। প্রত্যেক মুহূর্তে বলা হয়েছে। বাগ কমিটির রিপোর্ট যখন থেকে সামনে এসেছে তখন থেকে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে। অথচ আমরা কিছুক্ষণ আগেও সেই মন্তব্য শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বললেন? তিনি বললেন যদি হয়ে থাকে, আবার বলছি যদি হয়ে থাকে, তাহলে কেন 21শে জুলাই শহীদ দিবসের পরের দিনই ইডি সিবিআই তৎপর হলো, তার আগে কেন হলো না? অর্থাৎ কোথাও গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই এই গ্রেফতারি, সে কথাই ইঙ্গিতবাহীভাবে বললেন তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বিষয়টা অন্য জায়গায়, যেখানে এতদিন ধরে দিনের পর দিন নিজেদের সর্বস্ব বিকিয়ে দিয়ে, সর্বস্ব জলাঞ্জলি দিয়ে, একটার পর একটা বছর নিজেদের জীবন থেকে খুইয়ে মানুষগুলো রাস্তায়, চাকরি প্রার্থীরা, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা বসে রয়েছেন। তাদের জন্য কি এই রাজনীতিটাই কাম্য? আরো একবার যাই, সেই 23শে জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে বিভিন্ন সময় অস্বস্তি, বিপাক আরো বেড়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। বিভিন্ন সময় কি বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শুনুন। সময় আসলে পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার, পার্থদা আপনি ষড়যন্ত্রের শিকার। মমতা দলের সিদ্ধান্ত কি? দলের সিদ্ধান্ত কি? যাদের চাকরিগুলো চুরি করেছেন এই প্রভাবশালীরা, সেই সাধারণ মানুষগুলো যারা একদিন দু চোখের স্বপ্ন দেখেছিলেন পড়াশোনাটা করি, তারপর একদিন সমাজ গড়ার কারিগর হব, শিক্ষক হব, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শহর মফস্বলের সাধারণ ছেলে মেয়েদের দু চোখে ছিল শিক্ষক হওয়ার অপার স্বপ্ন। বাবা মায়ের চোখে ছেলেকে শিক্ষক হিসেবে দেখার স্বপ্ন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রি করে শিক্ষক হতে বিএড বা ডিএলএড এ ভর্তি হওয়া, রোজগারের সবটুকু দিয়ে ছেলে মেয়েকে প্রতিষ্ঠা করতে চাওয়া। এমনকি আমরা এটাও দেখেছি মায়ের একেবারে শেষ যে সোনার গয়নাটা গায়ে পড়েছিলেন, তিনি সেটাও দিয়ে দিয়েছেন যে নাও তুমি জীবনে প্রতিষ্ঠিত হও। কিন্তু দেওয়া তো হলো, সবটুকু নিঃশ্বাসিত হলো, কিন্তু তাদের হাতটা আজও তারা মেয়র রোডে বসে রয়েছেন, আজও তারা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে রয়েছেন, অথচ তাদের হাতটা শূন্য। আরও একটা পুজো আসছে, সবাই আনন্দ করছে, চতুর্দিকে আলোর রোশনাই, কিন্তু তাদের হাতটা খালি। আর তাদের জীবনে
আধার নেমে এসেছে। অনেকে তো বলছেন যে তারা তো চাকরি করার সময়টাও হারিয়ে ফেলেছেন, কারণ তারা 40 বছর থেকেও অনেকটা এগিয়ে গিয়েছেন। এতদিন যদি চাকরিটা পেতেন তারা চাকরি করতেন, কিন্তু আজ তারা রাস্তাতেই লড়ে যাচ্ছেন। হয়তো এটাও জানেন না আগামী দিনে আদৌ সেই মানুষগুলো চাকরি পাবেন কি পাবেন না। এখনো পর্যন্ত স্বপ্নটা রয়েছে, কিন্তু স্বপ্নটা যেটা বলছিলাম স্বপ্নটা রয়েছে ঠিকই, কিন্তু সেটাও হয়তো অদূরেই নষ্ট হয়ে যাবে। এভাবেই তাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা লুটে নিচ্ছে নেতা মন্ত্রীরা, কারি কারি টাকা। আর তাদের কাছে বিলাসবহুল ফ্ল্যাট, বিদেশ যাত্রা সবই কিন্তু এই প্রভাবশালীরা, এই নেতা মন্ত্রীরা, তারাই দুর্নীতির টাকায় করছেন। আর যারা সেই টাকা দিয়েছেন তারা রাস্তায় আজ নয় কাল নয়, শুধুমাত্র 556 দিন ধরে নয়, বিভিন্ন সময় ধরে যদি আমরা দেখি 6টা বছর ধরে তারা রাস্তাতেই লড়াই করছেন। তাহলে শিক্ষিত বেকারদের স্বপ্ন কি এভাবেই শেষ হবে? সেখানেও আশার আলো আছে, কিছুটা হলেও আছে, কারণ সবটা খারাপ হয় না, খারাপের মাঝে কিছুটা আলোর আশাও থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন জেগে থাকে। সেই কারণেই আজই পুজোর আগেই এসএস গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 28শে সেপ্টেম্বরের মধ্যেই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে। নবম দশমে বেআইনিভাবে কত শিক্ষককে নিয়োগ করা হয়েছে সেই তালিকাও দিতে হবে 1 সপ্তাহের মধ্যে, সেই তালিকা পেশ করতে হবে আদালতে। আর পুজোটা আসন্ন পুজোটা শ্রীঘরেই কাটাতে হচ্ছে পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদ এবং অশোক সাহাদের, সেটাও আদালতেরই নির্দেশে। আর আজ পার্থ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। আপনার শরীর কেমন আছে? আপনার শরীর কেমন আছে? আপনার শরীর কেমন আছে বলবেন? আপনার শরীর কেমন আছে? আপনার শরীর কেমন আছে? আপনার শরীর কেমন আছে? পার্থ চট্টোপাধ্যায় তো শারদ শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু সেই শুভেচ্ছা আপামর বঙ্গবাসীর, বিশেষ করে সেই মানুষগুলো যারা আজও রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, কালকে কখন আসবেন হাতে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনের জন্য, তারা সেই সময়টার জন্য অপেক্ষা করছেন, তাদের কাছে কি সেই শুভেচ্ছা পৌঁছচ্ছে? অবশ্যই প্রশ্নটা থাকছে। আরো আলোচনা এগিয়ে নিয়ে যাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। অপা এই নামটা এখন আপামর রাজ্যবাসীর কাছে ভীষণ চেনা একটা নাম, কিন্তু তাদের কিস্সা অর্থাৎ অপার কিস্সা এখানেই শেষ নয়। চার্জশিট অনুযায়ী অপা ইউটিলিটি নামে একটি সংস্থার হদিশ পেয়েছে ইডি। সেখানে পার্থ অর্পিতা যোগসূত্র সামনে আসছে। অপা ইউটিলিটির দলিলে পার্থর সই রয়েছে, অংশীদারি দলিলে স্বাক্ষর রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 36 পাতার অংশীদারি দলিলে পার্থর সই। ইডির জেরায় নিজেই সেই সই করেছেন পার্থ। 6 নম্বর পাতার সই চিহ্নিত করেছেন তিনি নিজে। আর এই জায়গা থেকেই বলতে হয় যে এই অপা, যেখানে আমরা প্রথম দেখেছিলাম অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে তাদেরকে নিয়ে যাওয়ার পরে, অর্থাৎ গ্রেফতারির পরে আমরা দেখেছিলাম শান্তিনিকেতনে একটা বাড়ি যার নাম রয়েছে, নাম ফলকে লেখা রয়েছে অপা। তার থেকেই আস্তে আস্তে অপার যে সম্পত্তি, অপার যে সম্পর্ক, সমস্ত কিছু এই দুর্নীতির সঙ্গে কিভাবে জড়িত তার পুরোটা আমাদের কাছে আস্তে আস্তে পর্দা যেন পেঁয়াজের এক একটা পরত সামনে আসছে, পেঁয়াজ একটা করে পরত খসে যাচ্ছে। আর তারপর আরও সত্যি, এবং সেই সত্যিগুলো অত্যন্ত মর্মান্তিক সত্যি। কারণ মর্মান্তিক বলছি কারণ এই মানুষগুলো তাদের রক্ত বিক্রি করা পয়সা বলা যায়, তারা যেভাবে সবটা দিয়ে এই যারা আজকেও চাকরি প্রার্থী হিসেবে, শিক্ষিত বেকার হিসেবে রাস্তায় বসে আছেন, যাদের আক্ষরিক অর্থে বসার কথা ছিল কোথায়? ক্লাসরুমে, বোর্ডের সামনে, একটা ব্ল্যাকবোর্ডের সামনে, তাদের সামনে থাকার কথা ছিল ভবিষ্যতের যারা সমাজ অর্থাৎ ছাত্ররা। কিন্তু তারা আজকে যেখানে রয়েছেন তাদের চতুর্দিকে শুধু রয়েছে আঁধারের একটা বৃত্ত। আর যারা আজকে এত কিছু করেছে, বিত্তশালী হয়েছে, সেই প্রভাবশালীরা আজকে শ্রীঘরে অনেকেই রয়েছে, কিন্তু আগামী দিনে এই মানুষগুলো চাকরি কবে পাবে? আদালত তো ইতিমধ্যেই নানা নির্দেশিকা দিয়েছে, অনেকদিন আগে থেকেই বলেছে যে তাদেরকে নিয়োগ করা হোক, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের কতটা কি এগিয়েছে প্রক্রিয়া? এই প্রশ্নটা রেখেই বাংলার প্রাইম টাইম এখানেই শেষ করছি। অন্য খবরের জন্য দেখতে থাকুন রিপাবলিক বাংলা।